আজকে আমি একটি মধ্যপ্রাচ্যে একটি ফরগটেন ওয়ার নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ইয়েমেনের যে দীর্ঘ যুদ্ধ, তার শান্তির সম্ভাবনা কতটুকু। ইয়েমেনের বর্তমান পরিস্থিতি কয়েক দশক ধরে অমীমাংসিত রাজনৈতিক বিভাজন, বহিরাগত হস্তক্ষেপ এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থতার ফল, যা শুরু হয়েছিল একটি আভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব হিসাবে। তা ধীরে ধীরে একবিংশ শতাব্দীর অন্যতম জটিল প্রক্সি যুদ্ধের রূপ নিয়েছে। এতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো গভীরভাবে জড়িয়ে পড়েছে, আর এর সবচেয়ে বড় মূল্য দিয়েছে ইয়েমেনের সাধারণ জনগণ অপরিসীম দুর্ভোগ ও মানবিক বিপর্যয়ের মাধ্যমে। ঐতিহাসিকভাবে ইয়েমেন খুব কম সময়ই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা উপভোগ করেছে। দেশটির আধুনিক ইতিহাস উত্তর ও দক্ষিণ ইয়েমেনের বিভাজন, ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা এবং অসম উন্নয়নের মধ্য দিয়ে গড়ে উঠেছে। 1990 এর দশকের একীকরণ নূতন আশার জন্ম দিলেও বিশেষ করে দক্ষিণাঞ্চলের গভীর ক্ষোভ ও বৈষম্য নিরসনে তা ব্যর্থ হয়। ক্ষমতা কেন্দ্রীভূতই থেকে যায়, দুর্নীতি বিস্তার লাভ করে এবং প্রান্তিক অঞ্চলগুলো ক্রমেই নিজেদের বঞ্চিত মনে করতে থাকে। এই কাঠামোগত দুর্বলতায় ভবিষ্যৎ সংঘাতের ভিত্তি তৈরি করে। 2011 সালের আরব বসন্তের আন্দোলন ইয়েমেন রাষ্ট্রের ভঙ্গুরতা নষ্ট করে দেয়। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের পদত্যাগ প্রকৃত কোনো রূপান্তর আনতে পারেনি, বরং এটি এমন একটি দুর্বল অন্তর্বর্তী ব্যবস্থার জন্ম দেয় যা পরস্পর বিরোধী গোষ্ঠীগুলোকে সামাল দিতে অক্ষম ছিল। এই শূন্যতার সুযোগ নেয় হুতি গোষ্ঠী, যারা আনসার উল্লাহ নামে পরিচিত উত্তর ইয়েমেনের একটি জায়দি শিয়া সংগঠন। জন অসন্তোষ, রাষ্ট্রীয় পতন ও অভিজাতদের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারা 2014 সালের মধ্যে রাজধানী সানা দখল করে নেয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে কার্যত ভেঙে ফেলে। এই আভ্যন্তরীণ সংঘাত দ্রুত আন্তর্জাতিক রূপ নেয়। 2015 সালে সৌদি আরব কয়েকটি আরব মিত্র দেশের সমর্থনে ইয়েমেনি সরকার পুনর্বহাল এবং ইরানের প্রভাব বিস্তার ঠেকানোর লক্ষ্যে সামরিক হস্তক্ষেপ শুরু করে। এরপর থেকেই ইয়েমেন, সৌদি আরব এবং ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার একটি কেন্দ্রীয় মঞ্চে পরিণত হয়। ইরান সরাসরি হুতিদের নিয়ন্ত্রণের দাবি অস্বীকার করলেও রাজনৈতিক সমর্থন, অস্ত্র, প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বরাবর। ইয়েমেনকে সৌদি আরব ও তার মিত্রদের উপর চাপ সৃষ্টির তুলনামূলক কম খরচের একটি ক্ষেত্র হিসাবে বিবেচনা করে। যুদ্ধ দ্রুতই এক ধ্বংসাত্মক অচল অবস্থায় পৌঁছে যায়। সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা অবকাঠামোকে দুর্বল করলেও হুতিদের চূড়ান্তভাবে পরাজিত করতে ব্যর্থ হয়। অপরদিকে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়িয়ে সৌদি আরবের গভীরে আঘাত হানার সামর্থ্য অর্জন করে। একই সময়ে দক্ষিণ ইয়েমেন আরও বিভক্ত হয়ে পড়ে। সেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো, যাদের কিছু অংশ সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পেয়েছে, ইয়েমেনি সরকারের লক্ষ্য থেকে ভিন্ন এজেন্ডা অনুসরণ করতে থাকে। ফলে আজকের ইয়েমেন একক কোনো সংঘাত নয়, বরং একাধিক স্তরে জড়িয়ে থাকা কয়েকটি সংঘাতের সমষ্টি। অঞ্চলের বাইরের শক্তিগুলোর ভূমিকা ও কম গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্র বিক্রি, গোয়েন্দা সহায়তা ও কূটনীতিক সমর্থন দিয়েছে, যা তারা আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং ইয়েমেনের প্রভাব মোকাবিলার প্রয়োজনীয়তা হিসাবে ব্যাখ্যা দিয়েছে। তবে একই সঙ্গে এইসব পশ্চিমা দেশ বেসামরিক হতাহত ও মানবিক বিপর্যয়ে অবদান রাখার অভিযোগে ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র উভয়ই ইয়েমেন সংঘাতে উল্লেখযোগ্য প্রভাব ও সম্পৃক্ততা রেখেছে, যদিও তাদের ভূমিকার ধরন, মাত্রা ও উদ্দেশ্য ভিন্ন।
2015 সাল থেকে সৌদি আরব ইয়েমেন প্রধান বহিরাগত সামরিক শক্তি হিসাবে কাজ করছে। হুতি আন্দোলন আনসারুল্লাহ সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নির্বাসনে যেতে বাধ্য করে। এরপরেই সৌদি আরব হস্তক্ষেপ শুরু করে। রিয়াদের দৃষ্টিতে এটি শুধু একটি প্রতিবেশী রাষ্ট্রের পতন নয়, বরং একটি সরাসরি জাতীয় নিরাপত্তা হুমকি। কারণ ইরান ঘনিষ্ঠ কোনো শক্তির দক্ষিণ সীমান্তে উপস্থিতি সৌদি আরবকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করতে পারে। এই আশঙ্কা থেকেই সৌদি আরব একটি আঞ্চলিক সামরিক জোটের নেতৃত্ব দেয়, যার লক্ষ্য ছিল ইয়েমেনি সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং হুতি নিয়ন্ত্রণ খর্ব করা। সৌদি সম্পৃক্ততার মধ্যে ছিল ব্যাপক বিমান অভিযান, মিত্র ইয়েমেনি বাহিনীর মাধ্যমে স্থল সমর্থন, নৌ অবরোধ, গোয়েন্দা কার্যক্রম এবং সরকারপন্থী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তা। যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল পরোক্ষ হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন কখনোই ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ায়নি, তবে বিশেষ করে সংঘাতের প্রাথমিক বছরগুলোতে সৌদি আরবের অন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে। এই সহায়তার মধ্যে ছিল অস্ত্র বিক্রি, গোয়েন্দা তথ্য আদান প্রদান, লজিস্টিক সহায়তা এবং আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক সমর্থন। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এই সম্পৃক্ততার পেছনে তিনটি প্রধান বিবেচনা কাজ করেছে: দীর্ঘদিনের আঞ্চলিক মিত্রকে সমর্থন দেয়া, ইরানের প্রভাব মোকাবিলা করা এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের কাছাকাছি নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি, মানবিক দুর্ভোগ এবং আইনি জবাবদিহি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ ওয়াশিংটনকে তার অবস্থান পুনর্মূল্যায়নে বাধ্য করেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র সৌদি আরবের আক্রমণাত্মক সামরিক অভিযানের সরাসরি সমর্থন কমিয়েছে এবং প্রকাশ্যে কূটনীতি, যুদ্ধবিরতি ও জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগের উপর জোর দিয়েছে। তবে অস্ত্রনীতির মাধ্যমে কূটনীতিক চাপ, গোয়েন্দা সহযোগিতা এবং নৌবাহিনীর মোতায়েনের মাধ্যমে, বিশেষ করে লোহিত সাগরে হুতিদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাব এখনও শক্তিশালীভাবে বজায় রেখেছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বাইরেও সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য রাষ্ট্র সংঘাতকে প্রভাবিত করেছে, কখনো কখনো এমনভাবে যা জোটের ঐক্যকে আরও জটিল করে তুলেছে। একই সময়ে ইরান রাজনৈতিক ও সামরিকভাবে হুতিদের সমর্থন দিয়ে ইয়েমেনকে একটি আভ্যন্তরীণ সংঘাতের চেয়ে বেশি একটি প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এই বিস্তৃত আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় ইয়েমেনে সৌদি ও মার্কিন সম্পৃক্ততাকে কৌশলগত গুরুত্ব দিয়েছে। সার কথা, সৌদি আরব সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার উদ্বেগ থেকেই ইয়েমেনে প্রধান যুদ্ধরত পক্ষ হিসাবে ভূমিকা রেখেছে, আর যুক্তরাষ্ট্র কাজ করেছে একটি কৌশলগত সহায়ক ও ব্যবস্থাপক হিসাবে, মিত্রতার দায়বদ্ধতার সঙ্গে মানবিক ও সুনামগত ক্ষতির ভারসাম্য বজায় রেখে। এখন উভয় দেশই উপলব্ধি করতে শুরু করেছে যে ইয়েমেন যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। তাদের বর্তমান প্রভাব ক্রমেই সংঘাত বৃদ্ধিরোধ, সামুদ্রিক বাণিজ্য পথ নিরাপদ রাখা এবং একটি রাজনৈতিক সমঝোতা গঠনের দিকে কেন্দ্রীভূত হচ্ছে। সম্পূর্ণ সামরিক বিজয়ের লক্ষ্য নয়, কারণ সামরিক বিজয় সম্ভব নয়, এরই মধ্যে প্রতীয়মান হয়েছে। অতএব ইয়েমেনের আভ্যন্তরীণ বিভাজন সৌদি আরব বা যুক্তরাষ্ট্র সৃষ্টি না করলেও তাদের সম্পৃক্ততা সংঘাতের গতিপথ, স্থায়িত্ব এবং সমাধানের জটিলতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইয়েমেনে শান্তির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে এই বহিরাগত শক্তিগুলো সংঘাতের পথ থেকে সরে এসে টেকসই কূটনীতিক সংযমের দিকে কতটা অগ্রসর হতে পারে তার উপরে। সাম্প্রতিক বছরগুলিতে লোহিত সাগরের কারণে ইয়েমেন নতুন করে বৈশ্বিক গুরুত্ব অর্জন করেছে। হুতিদের বাণিজ্যিক জাহাজে হামলা, যা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার সঙ্গে যুক্ত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশসহ অন্যান্য রাষ্ট্রের নৌবাহিনীকে এতে জড়িয়ে ফেলেছে।
এর ফলে সংঘাত আরও আন্তর্জাতিক রূপ পেয়েছে এবং ইয়েমেনে একটি ভুলে যাওয়া যুদ্ধ থেকে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্টে পরিণত হয়েছে। শান্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু তা অত্যন্ত ভঙ্গুর। যে কোনো টেকসই সমাধানে ইয়েমেনের আভ্যন্তরীণ বৈচিত্র্যকে স্বীকার করতে হবে এবং একটিমাত্র গোষ্ঠী পুরো দেশ শাসন করতে পারবে এই ভ্রান্ত ধারণা ত্যাগ করতে হবে। ক্ষমতা ভাগাভাগি, বিকেন্দ্রীকরণ এবং দক্ষিণাঞ্চলের অর্থবহ প্রতিনিধিত্ব ঐচ্ছিক নয়, বরং অপরিহার্য। একই সঙ্গে বহিরাগত হস্তক্ষেপ কমানো এক অত্যন্ত জরুরি। ইয়েমেন যদি কেবল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহৃত হতে থাকে, তাহলে শান্তি অধরাই থেকে যাবে। শেষ পর্যন্ত ইয়েমেনের ট্র্যাজেডি একটি সতর্কবার্তা। এটি দেখায় রাষ্ট্রের ভঙ্গুরতা যখন বহিরাগত শক্তির রাজনীতির সঙ্গে মিলে যায়, তখন স্থানীয় অভিযোগ কিভাবে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের রূপ নিতে পারে। তবে একই সঙ্গে একটি শিক্ষাও দেয়, আঞ্চলিক শক্তিগুলো যখন সংঘাত থেকে সরে আসে, তখন সবচেয়ে কঠিন দ্বন্দ্বগুলি ধীরে ধীরে শীতল হতে শুরু হয়। ইয়েমেন শান্তির পথ সংকীর্ণ ও অনিশ্চিত, কিন্তু তা বন্ধ নয়। আর লক্ষ লক্ষ ইয়েমেনের স্বার্থে এই পথ পরিত্যাগ করা যাবে না। বিশ্বের শক্তিশালী দেশগুলো এবং এই দ্বন্দ্বে যারা জড়িত, তারা যদি আন্তরিকভাবে কূটনীতিকভাবে চেষ্টা করে, তাহলে এই সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে সামরিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব নয়। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।